হ্যালো এভরিওয়ান, এই লেকচারে আমরা দেখব যে ড্রাগ ইন্টারঅ্যাকশন কনসার্নিং মেটাবলিজম। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন ফ্যাক্টর ড্রাগের অ্যাবজর্পশন এবং ডিস্ট্রিবিউশনকে হ্যাম্পার করে অথবা অল্টার করে, এবং তাদের অল্টারেশনের কারণে কিভাবে একটা ড্রাগের এফিকেসি টক্সিসিটি চেঞ্জ হয়। তো এইবার আমরা দেখব আমাদের ফার্মাকোকাইনেটিক ইভেন্টের থার্ড ইভেন্ট, সেটা মেটাবলিজম। অর্থাৎ অ্যাবসর্পশন হলো, ডিস্ট্রিবিউশন হলো, এবার হবে মেটাবলিজম। তো আমরা খেয়াল করি অল্টার্ড মেটাবলিজম, কিভাবে একটা ড্রাগ আর একটা ড্রাগের মেটাবলিজমকে অল্টার করে ফেলতে পারে। The effect of one drug on the metabolism of the other is well documented. ইভেন এটা অনলাইনে ওয়েবসাইটে বিভিন্ন রকম ওয়েবসাইট পাওয়া যায় যে কোন ড্রাগ অন্য কোনো ড্রাগের উপর ইফেক্ট ফেলে কিনা। drugs.com নামে একটা ওয়েবসাইট রয়েছে, আমরা কেউ যদি এটা খুঁজে বের করতে চাই drugs.com, এখান থেকে যে আমরা ড্রাগ ইন্টারঅ্যাকশন খুঁজে বের করতে পারি। দুইটা ড্রাগের নাম ইনপুট দিব, এদের মধ্যকার কোনো ধরনের ইন্টারঅ্যাকশন এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা সেটা আমরা খুঁজে বের করতে পারি। The liver is the major site of drug metabolism, but other organs can also do such thing. For example, WBC, skin, lungs, and GIT. এরাও কিন্তু অল্প বিস্তর মেটাবলিজম করে ফেলতে পারে। লিভারের মধ্যে আমাদের মেইন মেটাবলাইজিং এনজাইম গুলো রয়েছে। ফর এক্সাম্পল, সাইটোক্রোম P450, এটা একটা সুপার ফ্যামিলি, ইজ এ মেজর মেটাবলাইজিং এনজাইম ইন ফেজ 1। আমরা জানি ফেজ 1 মেটাবলিজম হচ্ছে ড্রাগকে জাস্ট তার যে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টটাকে নিউট্রালাইজ করে ফেলার প্রসেস। অক্সিডেশন, রিডাকশন, এই ধরনের বিভিন্ন রকম ছোটখাটো বিক্রিয়া করে ফেলতে পারে, যার মাধ্যমে একটা ড্রাগকে এক্সক্রিট আউট করে ফেলার উপযুক্ত করা হয়। সেকেন্ড ফেজ 2 তে আমরা জানি যে গ্লুকুরোনিডেশন হয় বা কোনো কিছুকে কনজুগেশন করে দেওয়া হয়। কনজুগেশন করে দিলে এটা বডি থেকে একদম চিরতরে বের হয়ে যেতে পারে। তো সাইটোক্রোম P450 যে এনজাইম ফ্যামিলি রয়েছে, এটাই মেইনলি আমাদের মেটাবলিজমের জন্য দায়ী। Therefore, the effect of drugs on the rate of metabolism of others can involve the following examples. আমরা একটু খেয়াল করি এক্সাম্পল গুলো কি কি রয়েছে। ফর এক্সাম্পল, এনজাইম ইন্ডাকশন। কোন একটা ড্রাগ এনজাইমকে ইন্ডিউস করতে পারে, এনজাইমের তৈরি হওয়ার প্রসেসটাকে বৃদ্ধি করতে পারে। A drug may induce the enzyme that is responsible for the metabolism of another drug or even itself. একটা ড্রাগ এমন একটা এনজাইম তৈরি করে ফেলতে পারে বা এনজাইম তৈরির প্রসেসটাকে ত্বরান্বিত করতে পারে, যাকে আমরা এনজাইম ইন্ডাকশন বলি, যে এনজাইমটা অন্য কোনো ড্রাগ ইভেন নিজের মেটাবলিজমকে বৃদ্ধি করে ফেলতে পারে। কার্বামাজিপাইন, এটা আমরা সকলে জানি, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, ইনক্রিজেস ইটস ওন মেটাবলিজম। কার্বামাজিপাইন এটা তার নিজের মেটাবলিজমকে ইনক্রিজ করে ফেলে, অর্থাৎ এটা এমন একটা এনজাইমকে ইনডিউস করে যে এনজাইমটা এই কার্বামাজিপাইনকেই মেটাবলাইজ করে ফেলতে পারে। ফেনিটোইন, এটাও একটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, ইভেন অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবেও এদেরকে আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এদের প্রত্যেকের অ্যাকশন আমাদের ব্রেনে। ফেনাইটোইন increases hepatic metabolism of theophylline, leading to decrease its level. অর্থাৎ থিওফাইলিনের লেভেলটাকে সে কমিয়ে দিতে পারে। যদি দুইটাকে আমরা একসাথে অ্যাডমিনিস্টার করি, ফেনিটোইন এবং থিওফাইলিন, এই দুইটাকে আমরা যদি একসাথে অ্যাডমিনিস্টার করি, co-administration of these two drugs may affect the efficacy of the other. Theophylline reduces its action and vice versa. খেয়াল করতে হবে এনজাইম ইন্ডাকশন খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা যদি খেয়াল করি যে এনজাইম ইন্ডাকশন ইনভলভস প্রোটিন সিনথেসিস। অল এনজাইমস আর প্রোটিন, অধিকাংশ এনজাইমই কি প্রোটিন। তো একটা প্রোটিন তৈরি হওয়ার জন্য আগে কি করতে হয়, তার জিনকে ট্রান্সক্রাইব করতে হয়, সেইখান থেকে ট্রান্সলেশন করে এই প্রোটিনটা তৈরি করতে হয়, এবং এর জন্য বেশ কিছু সময় লাগে। তো এই যে ইন্টারেকশনটা এনজাইম ইন্ডাকশন, এটা কিন্তু শুরুতেই দেখা যায় না, লং টার্ম ইফেক্টে, লং টার্ম ইউজে এই প্রভাবটা দেখা যায়। এনজাইম ইন্ডাকশন ইনভলভস প্রোটিন সিনথেসিস, therefore it needs time up to 3 weeks to reach a maximal effect. অর্থাৎ 3 সপ্তাহ পরে দেখা যাবে কি, যদি আমরা এটা নিতেই থাকি, তো এটা তার ইফেক্ট অর্থাৎ এনজাইম ইন্ডাকশন যে ইফেক্ট, এটা শো করতে থাকবে। এক্সাম্পল 2, এনজাইম ইনহিবিশন।
এনজাইমকে ইনহিবিট করে ফেলা যায়। অ্যালোস্টেরিক ইনহিবিশন রয়েছে, কম্পিটিটিভ ইনহিবিশন রয়েছে, সেটা আমরা খেয়াল করি। It is the decrease of the rate of metabolism of a drug by another one. This will lead to the increase of the concentration of the target drug and leading to the increase of its toxicity. যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, যতটুকু দরকার তার চেয়ে বেশি বেড়ে গেলেই কিন্তু টক্সিসিটি শো করা শুরু করবে, অর্থাৎ প্রত্যেকটা ড্রাগে কিন্তু ওয়ান কাইন্ড অফ টক্সিক সাবস্টেন্স যদি অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ব্যবহার করা হয়, it will definitely show some adverse effects in your body. Inhibition of the enzyme may be due to the competition on the binding sites. অর্থাৎ এই যদি হয় আমাদের একটা এনজাইমের বাইন্ডিং সাইট, তো আমাদের দুইটা ড্রাগ রয়েছে, ধরে নিচ্ছে একটা ড্রাগ হচ্ছে এরকম আর একটা ড্রাগ এইরকম। উভয়ে যদি এর সাথে বাইন্ড করতে চায় তাহলে কিন্তু একজন আর আরেকজনের সাথে কম্পিটিশন করবে। তো এদের বাইন্ডিং, এদের যে ডিউরেশন অফ বাইন্ডিং সেটা কিন্তু কমে যাবে, এফিকাসিও কমে যাবে। এটাকে আমরা এনজাইম ইনহিবিশন বলি। একটা আরেকটার বাইন্ডিং সাইটে যে কম্পিটিশন করবে। সো দি অনসেট অফ অ্যাকশন ইজ শর্ট, মেবি উইদিন 24 আওয়ার। খেয়াল রাখতে হবে when an enzyme inducer carbamazepine is administered with an inhibitor, যেমন verapamil, এটা আমরা জানি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তখন ইনহিবিটরি ইফেক্ট বেশি প্রাধান্য পাবে। দ্য ইফেক্ট অফ দি ইনহিবিটর উইল বি প্রিডমিনেন্ট। একই এনজাইমকে একটা ড্রাগ ইনডিউস করে আর একটা ড্রাগ ইনহিবিট করে, এই দুটাকে যদি কো অ্যাডমিনিস্টার করা হয় সেক্ষেত্রে ইনহিবিটরি ইফেক্ট বেশি প্রাধান্য পাবে, অর্থাৎ এটার ইনডিউস হবে না, সেটা ইনহিবিট করবে। আমরা এরকম ভাবতে পারি না যে প্লাস এবং মাইনাস মিলে পরস্পরকে নিউট্রাল করে দেবে, নট পসিবল। এই ক্ষেত্রে ইনহিবিটরি ইফেক্টটা বেশি, এটা কি হয়, প্রিডমিনেন্ট রোল প্লে করে। এক্সাম্পল এরিথ্রোমাইসিন, আমরা সকলেই জানি এরিথ্রোমাইসিন ইনহিবিট মেটাবলিজম অফ অ্যাস্টেমিজল এন্ড টারফেনাডিন। এই দুইটা ড্রাগের, এই অ্যাজল ড্রাগ এবং ফেনাডিন, এই দুইটা ড্রাগের মেটাবলিজমকে এরিথ্রোমাইসিন কি করে, ইনহিবিট করে। তো যদি ইনহিবিট করে এদের সেরাম কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তো ইনক্রিজ দ্য সেরাম কনসেন্ট্রেশন of the antihistamines, leading to the increasing the life-threatening cardiotoxicity. তো এরিথ্রোমাইসিন, এই দুইটা ড্রাগ যদি কখনো প্রয়োজন পড়ে এর সাথে কিন্তু কখনোই এরিথ্রোমাইসিন দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং এটা লাইফ থ্রেটেনিং কার্ডিওটক্সিসিটি শো করতে পারে। ওমিপ্রাজোল ইনহিবিটস অক্সিডেটিভ মেটাবলিজম অফ ডায়াজিপাম, এবং ডায়াজিপাম আমরা জানি এটা একটা সেডেটিভ হিপনোটিক ড্রাগ, খুবই অল্প পরিমাণে কাজ করলেই, অল্প পরিমাণ অ্যামাউন্ট দিলেই কিন্তু এটা কাজ করতে পারে। তো যদি ওমিপ্রাজোল দেওয়া হয় এটার সাথে, ডায়াজিপামের সাথে, অর্থাৎ একটা পিপিআই, এবং এর ব্যবহার কিন্তু সর্বজন বিদিত, মানে যখনই কেউ ডক্টরের কাছে যায় তাকে একটা পিপিআই দিয়ে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যারা ঘুমের ওষুধ খায়, ডায়াজিপাম এই ধরনের ড্রাগ, সেই ক্ষেত্রে কিন্তু পিপিআই গুলো নেওয়া যাবে না। তো ডায়াজিপামের যে অক্সিডেটিভ মেটাবলিজম, ফেজ 1 মেটাবলিজম, সেইখানে যে ওমিপ্রাজোল ইন্টারফেয়ার করা শুরু করে। ড্রাগ মেটাবলিজম ইন্টারঅ্যাকশন, সাম ফ্যাক্টস। মোস্ট ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ইন্টারঅ্যাকশন ইনভলভ মেটাবলিজম। আমরা যতই বলি অ্যাবসর্পশন, ডিস্ট্রিবিউশন অর এক্সক্রিশন, সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারঅ্যাকশন কিন্তু মেটাবলিজমে দেখা যায়, কারণ অলরেডি এই ড্রাগটা আমাদের বডিতে যে বসে আছে, সেইখানে যদি কোনো ধরনের ইন্টারঅ্যাকশন হয় আমাদের বডিতে কিন্তু এর একটা অ্যাডভার্স ইফেক্ট দেখা যাবে। লিভার, প্রিন্সিপাল মেটাবলাইজিং অর্গান, দেন গাট, কিডনি, লাং, স্কিন এন্ড প্লাসেন্টা অলসো ইনভলভ ইন মেটাবলিজম। আমরা জানি এটা বিভিন্ন ধরনের হরমোনের মেটাবলিজমের জন্য দায়ী এই প্লাসেন্টা। লিভার মিডিয়েটস সিপ ইনডিউসড মেটাবলিজম as well as enterocyte in small intestine. এই লিভার যেটা, এটা তো সিপ ইনডিউসড মেটাবলিজম করেই, তার সাথে এটা একটু ভুল হয়েছে, as like as, লিভার যেটা সিপ ইনডিউসড মেটাবলিজম করে, আর এন্টেরোসাইট গুলা তারা স্মল ইন্টেস্টাইনের মেটাবলিজমকে মিডিয়েট করে থাকে। এক্ষেত্রে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে সিপ আইসোএনজাইম বলতে এটাই বোঝায় এ ক্লাস অফ এনজাইমস যাদের স্ট্রাকচার কিছুটা ভিন্ন কিন্তু তারা সেম কাজ করে থাকে, এদেরকে বলা হয় আইসোএনজাইমস। সিপ
cytochrome P450 enzyme system comprises approximately 57 enzymes, each expressed from an individual gene. আমরা জানি জিন হচ্ছে আমাদের ডিএনএ এর এমন একটা অংশ যেখান থেকে একটা প্রোটিন তৈরি হয়। প্রত্যেকটা এনজাইম এক একটা প্রোটিন। তো এই 57টা এনজাইমের জন্য এই প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল জিন থেকে তৈরি হয়। তো এই ক্ষেত্রে একটা বিষয়, জেনেটিক পলিমরফিজম। প্রত্যেকটা মানুষের জেনেটিক কোড যেহেতু আলাদা, তাই এই আইসো এনজাইম গুলার সিকোয়েন্স, এই যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স, সেগুলো কিন্তু আলাদা হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের এনজাইম গুলো আলাদা আলাদা। একটা ড্রাগ আমার বডিতে যেভাবে মেটাবলাইজড হবে, অন্য কারোর বডিতে কিন্তু সেইভাবে হবে না, কারণ এই এনজাইমটা কিছুটা হলেও ভেরিয়েশন আছে তার বডিতে। তো এটা আমরা যখন পার্সোনালাইজড মেডিসিন নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে এই বিষয়টা চলে আসে। Nomenclature system. For example, CYP3A5, CYP, cytochrome P450 superfamily. 3 denotes family number. অর্থাৎ এই সুপার ফ্যামিলির 3 নাম্বার ফ্যামিলি হচ্ছে এটা 3। এ দ্বারা বোঝাবে সাব ফ্যামিলি, এবং 5 হচ্ছে ওই ফ্যামিলির একটা মেম্বার। অর্থাৎ 57টা এনজাইমের জন্য এইরকম নামকরণ করা হয়েছে নোমেনক্লেচার, যে এই সবগুলোই একটা সুপার ফ্যামিলির অন্তর্গত এবং এরা বেশ কয়েকটা ফ্যামিলির অন্তর্গত, যে 1 2 3 4 5 এরকম। এবং এই প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আবার বেশ কিছু সাব ফ্যামিলি রয়েছে, এ বি সি ডি এরকম। এই প্রত্যেকটা সাব ফ্যামিলির মধ্যে রয়েছে কিছু মেম্বার। এই সবাইকে মিলে 57টা এনজাইম হয়। A denotes subfamily and 5 is the number of particular enzyme within the subfamily. 4 main families, CYP1, CYP2, CYP3, and CYP4, responsible for about 90% of the drug metabolism. CYP2D6, debrisoquine hydroxylase, is the most extensively studied isoenzyme. It's very much important for MCQ. CYP2D6, debrisoquine hydroxylase, the most extensively studied isoenzymes. CYP1A2, 2C9, 2C19, 2D6, 2E1, and 3A4. These seem to be responsible for metabolizing most of the commonly used drugs. এটা একটু আমাদের বায়োফার্মাসিউটিক্সে মুখস্থ করে ফেলতে হয় যে কোন আইসোএনজাইমটা কোন ড্রাগের মেটাবলিজমের জন্য দায়ী। The genes that encode CYP isoenzymes can vary between individuals and ethnic groups. প্রত্যেকের জিন আলাদা, প্রত্যেকের জিনোম সিকোয়েন্স আলাদা, সেখান থেকে আলাদা এনকোডেড CYP isoenzyme তৈরি হবে। These variations is called polymorphism in genes may affect metabolism of substrate. অর্থাৎ একই সাবস্ট্রেট বিভিন্ন রকম এনজাইম বিভিন্ন রকম ভাবে এটাকে মেটাবলাইজ করবে by altering CYP enzyme expressed by the gene. যেহেতু জিন আলাদা, তাই CYP এনজাইমটাও আলাদা হবে, তাই এই যে সাবস্ট্রেট ড্রাগ এর মেটাবলিজমটাও আলাদাই হবে। People can be classified as poor metabolizer, extensive metabolizer, and rapid metabolizer, and ultra rapid metabolizers. এক একজন এক একভাবে একটা ড্রাগকে মেটাবলাইজ করতে পারে। Poor metabolizers tend to have reduced first pass metabolism. তো এরা যেহেতু মেটাবলাইজ করতে পারে না ড্রাগটাকে, তাদের ফার্স্ট পাস মেটাবলিজম কম হবে। ইনক্রিজড প্লাজমা লেভেল। আমরা কেউ যদি ফার্স্ট পাস মেটাবলিজমের ব্যাপারে না জানি, আমি একটু বলে রাখি, আমাদের অ্যাবজর্পশন সাইট অর্থাৎ জিআই ট্র্যাক্ট থেকে যখন একটা ড্রাগ অ্যাবজর্ব হয়, তখন ওই ড্রাগটা যে কোনো কিছু ডিরেক্ট আমাদের ব্লাডে চলে আসে না। প্রথমত এটা হেপাটিক পোর্টাল ভেইন, এই যে নেটওয়ার্কটা রয়েছে এর মাধ্যমে কোথায় যাবে? আমাদের লিভারে যাবে। এই যে আমাদের লিভারে যাবে। তো লিভার এটা ডিস্টিংগুইশ করবে প্রত্যেকটা জিনিসকে, যে আসলে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে অ্যালাউ করা যাবে নাকি যাবে না। ঠিক যেরকম বাহির থেকে ফরেন থেকে যখন কোনো দ্রব্যাদি আমাদের দেশে আসে, তখন পোর্টের মধ্য দিয়ে আসে। তো আমরা লিভারটাকে একটা পোর্টের মতো বলতে পারি, যে এটা একটা কাস্টম হাউস। এইটাই সবকিছুকে ডিটারমাইন করে দিবে যে কোনটা ভেতরে আসবে কোনটা আসবে না। যেটা আমাদের জন্য টক্সিক সেটাকে ঢুকতে দিবে না,
এটাকে কি করবে, বাইল এর মাধ্যমে বের করে দিবে আমাদের ইন্টেস্টাইনে, যেটাকে আমরা বলি যে বাইল সল্ট বা বাইল এর মাধ্যমে ফিসিস এর মাধ্যমে বের হয়ে যাবে। অর্থাৎ আমাদের জিআইটি থেকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে ড্রাগ শুরুতে হেপাটিক পোর্টাল ভেইন সিস্টেমের মাধ্যমে আমাদের লিভারে যাবে। লিভার কিছু ড্রাগকে মেটাবলাইজ করে ফেলবে সেইখানেই, আর কিছুকে সে অ্যালাউ করবে। এই যে কিছু ড্রাগকে সে মেটাবলাইজ করে ফেললো, এটা কি বলা হয়? ফার্স্ট পাস মেটাবলিজম। আচ্ছা, যারা poor metabolizers, they tend to have reduced first pass metabolism, increased plasma level and exaggerated pharmacological response. যেহেতু কম পরিমাণে মেটাবলাইজড হয়, অধিক পরিমাণে ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে এবং এক্সাজারেটেড ফার্মাকোলজিক্যাল রেসপন্স দেখা যাবে। আলট্রা র্যাপিড মেটাবলাইজার্স may need higher dose to get standard effect. যারা অনেক বেশি মেটাবলাইজ করে ফেলে, একটা মিনিমাম কনসেন্ট্রেশনে উপস্থিত হওয়ার জন্য ড্রাগটাকে আমাদেরকে বেশি পরিমাণে ড্রাগ দিতে হবে। বেশি পরিমাণে ড্রাগ না দিলে কিন্তু আমাদের সেই এমইসি লাইনে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনে পৌঁছাতে পারবে না। When a drug is metabolized primarily by a single CYP isoenzyme, induction or inhibition of this enzyme can significantly alter the metabolism of that drug. একটা ড্রাগ যদি এই একটা আইসোএনজাইম দিয়ে মেটাবলাইজড হয়, তার ইন্ডাকশন অথবা ইনহিবিশন কিন্তু গ্রেটলি এফেক্ট করতে পারে ওই ড্রাগের মেটাবলিজমকে। দিস ইজ হাউ ড্রাগ ইন্টারঅ্যাকশন ক্যান এফেক্ট ড্রাগ মেটাবলিজম। ফর এক্সাম্পল, এরিথ্রোমাইসিন ইনহিবিটর অফ CYP3A4, একটু আগে আমরা দেখেছি CYP3A4 কে এরিথ্রোমাইসিন ইনহিবিট করে। আবার গ্রেপ ফ্রুট জুস, এটাও কিন্তু CYP3A4 কে ইনহিবিট করে। is given with carbamazepine. This may lead to carbamazepine toxicity due to higher plasma concentration. যেহেতু কার্বামাজেপাইন CYP3A4 দিয়ে মেটাবলাইজড হয়, কিন্তু এরিথ্রোমাইসিন কি করলো, এটাকে ইনহিবিট করলো, এই একটা এনজাইমকেই, তখন কার্বামাজেপাইন মেটাবলাইজড হবে না, আমাদের প্লাজমা কনসেন্ট্রেশন অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এটা টক্সিক ইয়াতে পৌঁছে যেতে পারে, টক্সিক লেভেলে পৌঁছে যেতে পারে। First pass metabolism. Oral administration increases the chance for liver and GIT metabolism for drugs, leading to the loss of a part of the drug dose, decreasing its action. First pass metabolism এর ফলে কি হবে, কিছু পরিমাণে ড্রাগ লস হয়ে যাবে, এর অ্যাকশনটা কমে যাবে। This is more clear when such drug is an enzyme inducer or inhibitor. Rifampin lowers serum concentration of verapamil level by increase its first pass metabolism. Rifampin কি করলো, ভেরাপামিলের ফার্স্ট পাস মেটাবলিজমকে বৃদ্ধি করে দিল। যদি মেটাবলিজম বৃদ্ধি করে, তাহলে ভেরাপামিল আমাদের ব্লাডে কম উপস্থিত হবে, এর অ্যাকশনটা কমে যাবে। রিফাম্পিন ইনডিউসেস দ্য হেপাটিক মেটাবলিজম অফ ভেরাপামিল। এটা মনে রাখাটা একটু কঠিন। রিফাম্পিন কি করলো, মেটাবলিজমকে কমিয়ে দিবে কার, ভেরাপামিলের। তো মেটাবলিজমকে যদি কমিয়ে দেয়, তো এর কনসেন্ট্রেশন এটা কিন্তু ব্লাডে অনেক বেশি বেড়ে যাবে, ভেরাপামিলের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। সরি, আমি এটা একটু ভুল বলেছি, উল্টা ভুল বলে ফেলেছি। রিফাম্পিন কি করে, রিফাম্পিন এই ভেরাপামিলের মেটাবলিজমকে বাড়িয়ে দেয়। যদি রিফাম্পিন মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, তখন ভেরাপামিলের কনসেন্ট্রেশন ব্লাডে কমে যাবে, তো এর অ্যাকশনটাও কম দেখা যাবে। রেনাল এক্সক্রিশন, অ্যাক্টিভ টিউবুলার সিক্রিশন। আমরা জানি এক্সক্রিশন বেশ কয়েকটা ভাবে হয়, শুরুতে আলট্রাফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবসর্পশন, দেন অ্যাক্টিভ টিউবুলার সিক্রিশন। তো অ্যাক্টিভ টিউবুলার সিক্রিশন, ইট অকার্স ইন দ্য প্রক্সিমাল টিউবিউল, a portion of renal tubules, এটা আমরা জানি proximal convoluted tubules. The drug combines with a specific protein to pass through the proximal tubules. এই প্রোটিনগুলোর সাথে বাইন্ড করেই কিন্তু ড্রাগটা বের হয়।
when a drug has a competitive reactivity to the protein, একটু খেয়াল রাখতে হবে, একটা ড্রাগ যদি কম্পিটিশন দেখানো শুরু করে অন্য একটা ড্রাগের সাথে, that is responsible for active transport of another drug, this will reduce such a drug excretion, increasing its concentration and hence its toxicity. Probinacid, একটা drug, this decreases tubular secretion of methotrexate, anti-cancer immunosuppressant drug. তো এটা কি করে? এটার সিক্রিশনটাকে কমিয়ে দেয়। প্রোবিনাসিড কি করে? এই মেথোট্রেক্সেটের সিক্রিশনটাকে কমিয়ে দেয়। যদি সিক্রিশনকে কমিয়ে দেয় তাহলে এটা কিন্তু আবারও ব্লাডে ফিরে আসবে, অধিক সময় ব্লাডে স্টে করবে, এর টক্সিসিটি বেড়ে যাবে। আরেকটা রয়েছে প্যাসিভ টিবিউলার রিঅ্যাবসর্পশন। এক্সক্রিশন, যখন আমরা প্যাসিভ ওয়ার্ডটা দেখি এটা আমরা বলছি যে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট জাস্ট একটা ডিফিউশন হয়। Excretion and reabsorption of drugs occur in the tubules. Tubules এর মধ্যে হয়ে থাকে excretion এবং reabsorption by passive diffusion, which is regulated by concentration and lipid solubility. যদি concentration এবং lipid solubility না থাকে তাহলে কিন্তু diffusion হবে না একটা মেমব্রেনের ভেতর দিয়ে। For example, ionized drugs are reabsorbed slower than the non-ionized ones. আমরা গত লেকচারে বলেছি হেন্ডারসন হেসেলবাখের সমীকরণ দিয়ে যে নন আয়োনাইজড ড্রাগ তারা কিন্তু খুব ইজিলি এই মেমব্রেনটাকে ক্রস করতে পারে। তো সোডিয়াম বাইকার্বনেট এটা পিএইচ কে বৃদ্ধি করে, ইনক্রিজেস লিথিয়াম ক্লিয়ারেন্স এন্ড ডিক্রিজিং ইটস অ্যাকশন। অর্থাৎ লিথিয়াম একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এর কিন্তু অ্যান্টিসাইকোটিক অ্যাকশন রয়েছে, তো এটার ক্লিয়ারেন্সকে ইনক্রিজ করে ফেলে সোডিয়াম বাইকার্বনেট। তো যদি এর ক্লিয়ারেন্সকে ইনক্রিজ করে এর অ্যাকশনটা কমে যাবে। সেম ভাবে অ্যান্টাসিড এটাও কিন্তু পিএইচ কে বৃদ্ধি করে, ইনক্রিজেস স্যালিসাইলেট ক্লিয়ারেন্স। যেহেতু স্যালিসাইলিক এটা একটা অ্যাসিড, আমরা জানি স্যালিসাইলেটস অ্যাসিডিক ড্রাগ। তো অ্যাসিডিক ড্রাগ একটা বেসিক মিডিয়ামে ভালো কি হবে? আয়োনাইজড হবে। আয়োনাইজড হলে এটা কিন্তু আর রিঅ্যাবজর্বড হতে পারবে না। যদি রিঅ্যাবজর্বড হতে না পারে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বডি থেকে, ক্লিয়ারেন্সটা বেড়ে যাবে, অর্থাৎ সে আয়োনাইজড অবস্থায় থাকবে এবং বডি থেকে বের হয়ে যাবে আর রিঅ্যাবজর্ব হতে পারবে না। ঠিক আছে, তারপর ডিক্রিজিং ইটস অ্যাকশন। এরপর আমরা যদি খেয়াল করি ফার্মাকোডাইনামিক ইন্টারঅ্যাকশনস, আমরা ফার্মাকোকাইনেটিক ইন্টারঅ্যাকশন গুলো দেখলাম, এবার দেখবো ফার্মাকোডাইনামিক ইন্টারঅ্যাকশনস। অর্থাৎ এটা যখন কাজ করা শুরু করে, ড্রাগ অ্যাকশনটা শো করে, ঠিক তখনই একটা ইন্টারঅ্যাকশন দেখা যেতে পারে একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগের। It means alteration of the drug action without change in its serum concentration. এটা তার কাইনেটিক অ্যাকশনের মাধ্যমে সেরামে এসে উপস্থিত হয়েছে, কিন্তু অ্যাকশনটা শো করতে পারবে কিনা এটাই আমরা ফার্মাকোডাইনামিক ইন্টারঅ্যাকশনের মধ্যে আলোচনা করি বাই ফার্মাকোকাইনেটিক ফ্যাক্টরস। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক ফ্যাক্টরের সাহায্যে আমরা বুঝতে পারলাম সে সেরামে এসে উপস্থিত হলো। বেশ কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রোপ্রানোলল প্লাস ভেরাপামিল। প্রোপ্রানোলল এটা আমরা জানি বিটা-1 ব্লকার, বিটা ব্লকার। তো এটা একটা আমাদের অ্যান্টিহাইপারটেনসিভ এজেন্ট। প্লাস ভেরাপামিল এটাও কিন্তু অ্যান্টিহাইপারটেনসিভ এজেন্ট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। উভয়কে যখন আমরা একসাথে অ্যাডমিনিস্টার করব দেখা যায় যে এর সিনার্জিস্টিক ইফেক্ট শো করে এরা, অর্থাৎ এরা নিজেরা আলাদা আলাদা যতটুকু ইফেক্ট শো করার কথা তাদেরকে একসাথে ব্যবহার করা হলে কো অ্যাডমিনিস্ট্রেশনের ফলে এই ইফেক্ট আরো বেড়ে যাবে, সিনার্জিস্টিক ইফেক্ট শো করবে। এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে সিনার্জিজম মিন্স 1 + 1 = 3, অর্থাৎ আমরা রেজাল্ট আরো বেশি পেয়েছি। আর অ্যাডিটিভ ইফেক্ট মিন্স জাস্ট সেম অ্যাডিশন, নরমাল এডিশন। পটেনসিয়েশন মিন্স একটা ড্রাগ এটা বেশ কার্যকর কিন্তু আরেকটা ড্রাগ সে কাজ করতে পারছে না। কি করলো? একটা ড্রাগ যে আরেকটা ড্রাগের ইফেক্টকে সে ইনিশিয়েট করলো, সেই ড্রাগটাকে অ্যাক্টিভ করে তুললো। এই জিনিসটাকে আমরা বলি পটেনশিয়েট করা। একটা ড্রাগ যেটা নন অ্যাক্টিভ অন্য একটা এজেন্ট এসে এটাকে অ্যাক্টিভ করে তুললো।
এটাকে আমরা বলি পটেনসিয়েশন হওয়া। এটা ঘটতে পারে এইভাবে যে একটা ইনঅ্যাক্টিভ ড্রাগ আমি আমার বডিতে অ্যাপ্লাই করলাম, অন্য একটা ড্রাগ অ্যাপ্লাই করার ফলে এই ড্রাগটা মেটাবলাইজড হলো, এই মেটাবলাইটটা অ্যাক্টিভ হয়। তো এইভাবে একটা নন অ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ হয়ে যাওয়া, এটাকে বলা হয় পটেনসিয়েশন অফ ড্রাগস। অ্যান্টাগনিজম, যদি একজন আরেকজনের ইফেক্টকে কমিয়ে দেয়, ইভেন নিঃশেষ করে দেয়, এটাকে আমরা বলি অ্যান্টাগনিজম। রিস্ক ফ্যাক্টরস ফর ড্রাগ ইন্টারাকশন, হাই রিস্ক ড্রাগস, এমন কিছু ড্রাগ রয়েছে যারা খুবই ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স শো করে, অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এদের থেরাপিউটিক উইন্ডো খুবই শর্ট। তো একটা ড্রাগ যখনই তার ইফেক্টিভ কনসেন্ট্রেশনে পৌঁছায়, এটা অল্পতেই টক্সিক কনসেন্ট্রেশনকে ক্রস করে যেতে পারে। এদেরকে আমরা বলি ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস। ফর এক্সাম্পল কর্টিকোস্টেরয়েডস, ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস, রিফাম্পিন, ওরাল কন্ট্রাসেপটিভস, কুইনিডিন, দেন লিডোকেইন, এটা অ্যানেস্থেটিক ড্রাগ। তো এদের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই কম। হাই রিস্ক পেশেন্টস, কিছু পেশেন্টস রয়েছে যারা একটা পার্টিকুলার ড্রাগের উপর বা সব ড্রাগের উপর অনেক বেশি রিস্ক শো করে থাকে, যেমন প্রেগনেন্ট উইমেন। এদের ক্ষেত্রে কিন্তু সব ধরনের ড্রাগই রিস্কি, কারণ প্লাসেন্টাল যে ব্যারিয়ার, এটা ক্রস করে যেতে পারে অধিকাংশ ড্রাগ, সেক্ষেত্রে ফিটাসকেও প্রভাবিত করে। ম্যালিগন্যান্ট কেসেস, কারোর যখন ক্যান্সার হয়ে থাকে, আমরা অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইউজ করা হলে ওই ড্রাগের অ্যান্টি ক্যান্সার ড্রাগের যে ইফেক্ট, এটা আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে দুর্বল করে ফেলতে পারে। এছাড়া ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ যারা নিয়ে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি প্রভাবিত হয়। ডায়াবেটিক পেশেন্টস, তাদের এটা খুবই একটা রিস্কি অবস্থায় থাকে ওনারা। দেন পেশেন্টস উইথ লিভার অ্যান্ড কিডনি ডিসঅর্ডারস, যাদের লিভার এবং কিডনি ডিসঅর্ডার রয়েছে, যেহেতু লিভার এবং কিডনি এই দুইটাই আমাদের মেটাবলিজম এবং এক্সক্রিশনের জন্য মেইনলি দায়ী, তো এই দুইটা ডিসঅর্ডারের ফলে এই পেশেন্টরা অনেক বেশি হাই রিস্কে থাকে যে কোনো ড্রাগের প্রতি। ইভেন যারা ডায়াবেটিক পেশেন্ট, ওনাদের কিন্তু কিডনি প্রবলেম হয়ে থাকে। অ্যাজমাটিক পেশেন্টস, অল্পতেই তাদের অ্যাজমা হয়ে যেতে পারে, ইভেন লাইফ থ্রেটেনিং সিচুয়েশনও তৈরি হতে পারে। কার্ডিয়াক ডিসঅর্ডারস, এদেরকে আমরা বলি হাই রিস্ক পেশেন্টস। প্রিভেনশন অফ ড্রাগ ইন্টারাকশন, এটা খুবই ইম্পর্টেন্ট, কিভাবে আমরা ড্রাগ ইন্টারাকশনকে প্রিভেন্ট করতে পারি। ফর এক্সাম্পল মনিটরিং থেরাপি, আমরা একজন পার্সনের যে হোল ডিজিজ, তার যে হোল হিস্ট্রি, কি কি ড্রাগ তিনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত নিয়ে আসছেন, এই সবগুলো থেরাপিকে মনিটর করতে হবে এবং তার ডিজিজটাকে খুবই সোললি মনিটরের মধ্যে রাখতে হবে। এবং তার বডির যে পলিমরফিজম, সেটা আমরা চেক করে দেখবো যে তার আইসো এনজাইম গুলো কিভাবে কাজ করে, কতটুকু এফিকাসি শো করে, সেইভাবে কিন্তু আমাদেরকে ড্রাগ প্রেসক্রাইব করতে হয়। যদিও আমাদের দেশে, বাংলাদেশে বা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে খুব একটা সম্ভব হয় না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে ঠিক এইভাবেই করা হয়। প্রত্যেকটা পার্সনের একটা সার্ভার থাকে যেখানে তার হিস্ট্রি লেখা থাকে। তো ফার্মাসিস্টগণ সেই হিস্ট্রি দেখে বুঝতে পারে যে তাকে কোন ড্রাগটা দেওয়া যাবে, কতটুকু দেওয়া যাবে। কারো যদি মেটাবলিজম পুয়ার হয়, সেক্ষেত্রে অল্প ড্রাগ দিলেই হয়ে যায়। কারো যদি মেটাবলিজম অনেক বেশি ফাস্টার হয়, তার ক্ষেত্রে একটু বেশি ডোজ দিতে হয় যাতে রোগটা সেরে যায়। মেকিং অ্যাডজাস্টমেন্ট, এটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় একটা ডোজকে। মনিটরিং ব্লাড লেভেল অফ সাম ড্রাগস, ড্রাগের ব্লাড লেভেলকে মনিটরের উপর রাখতে হবে উইথ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, যেমন ডিজক্সিন, অ্যান্টি ক্যান্সার এজেন্টস প্লাস ওয়ারফেরিন, এদের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই ন্যারো। Monitoring some parameters that may help to characterize the early events of interaction or toxicity, অর্থাৎ এই প্যারামিটার গুলাকে চুজ করতে হবে, মনিটর করতে হবে যে ড্রাগ ইন্টারাকশন হওয়ার চান্স থাকে কিনা। ফর এক্সাম্পল warfarin administration, it is recommended to monitor the prothrombin time to detect any change in the drug activity. এই prothrombin time, এটা খেয়াল করতে হবে যে ব্লাড ক্লটিংটা কি সময় হচ্ছে। এই ওয়ারফেরিন দেওয়ার সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হয়। Increase the interest of case reports studies to report different possibilities of drug interaction, আমাদের কিন্তু অবশ্যই কেস রিপোর্ট গুলা, কেস স্টাডি গুলা করতে হবে। To report different possibilities of drug interaction, কোন ধরনের পসিবিলিটিস আছে কিনা। তো এই হচ্ছে আমাদের ড্রাগ ইন্টারাকশনের লেকচার। আশা করি আমরা শিখতে পেরেছি। কারোর যদি আলাদা কোনো প্রশ্ন থাকে তো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, আর যদি সেটাও না হয় তো ইমেইল করতে পারেন, আমার ইমেইলে আমি সেটা দিয়ে দিব। তো সকলের সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে
আজকের লেকচারটা এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।